বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 21। শুরুতেই আবার প্রথমে দেখায় জেলাল মাহুরকে জিজ্ঞেস করছে যে মেহমাতিনচে কে সে। জেলাল কি তাকে চেনে? জেলাল জানে না, সে তাকে চেনে না। সে শুধু এটা জানে যে সে মারা গেছে। জানে না মেহমাতিনচে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। জেলাল মনে মনে নার্ভাস হয়ে বলতে থাকে আগে তাদের খুঁজে বের করতে হবে। উনি গাড়িতে বসে থাকা নিজায়েত বলতে থাকে সাবাস আর তার লোকেরা তাদের দিকে ধেয়ে আসছে, তাদের তাড়াতাড়ি পালাতে হবে। আবার তারা তিনজনে গাড়িতে উঠে সেখান থেকে পালাতে শুরু করে। ব্যক্তিরাও তাদের চেস করতে থাকে পেছন পেছন। বাসের লোকেরা তাদের উপর গুলি চালাতে শুরু করলে জেলালও তাদের আত্মরক্ষাতে গুলি চালাতে শুরু করে। নিজায়েতকে হাসপাতাল থেকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর হাসপাতালে পুলিশ আসে, কারণ হাসপাতালের কর্মীরা পুলিশকে ডেকেছিল। নিজায়েতকে দেখভালের নার্স এবং হাসপাতালের একজন সিকিউরিটি গার্ডকে সমস্ত ঘটনাটা জানায়। বলে নিজায়েত টুরেল যাদের সাথে গেছে তার বোন মাহুর আর একজন ব্যক্তি। পর পুলিশ হাসপাতাল কর্মীদের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তাদের দেখাতে নিয়ে চলে যায়। কার চেজিং এ বারবার জেলাল বলতে থাকে এভাবে পালিয়ে বাঁচা যাবে, কোথাও একটা লুকোতে হবে। তারপর জেলাল নিজেদের গাড়িটাকে একটা পেট্রোল পাম্পে টয়লেটের সামনে দাঁড় করে। বন্ধ থাকায় সেই গুলি মেরে টয়লেটের লক ভেঙে দিয়ে তিনজনে টয়লেটের ভেতরে লুকিয়ে আশ্রয় নেয়। সময় ঢুকতে ঢুকতে নিজায়েত ভয় কেঁদে কেঁদে বলতে থাকে যে তাদের পেছনে তারা আসছে, তাকে মেরে ফেলবে। তাকে সান্ত্বনা দিয়ে বলে কিচ্ছু হবে না, তারা তার সাথে আছে। শুনে ভয় পেয়ে পেয়ে নিজায়েত মাহুরকে জিজ্ঞেস করতে থাকে তার বাবা আর ভাই তাদের সাথে দেখা করতে কেন এলো না। তাকে সান্ত্বনা দিয়ে বলে তাদের অনেক কাজ আছে, তারা বাইরে আছে, তাই দেখা করতে আসতে পারেন। বলে মাহুরকে না, সে মিথ্যে কথা বলছে, তার বাবা ভাই তাকে ভালোবাসে না। সান্ত্বনা দিয়ে বলে নিজায়েতকে এমন কেউ নেই যে ভালোবাসে না, সকল ব্যক্তি থেকে শুরু করে এমনকি বেহিও তাকে খুব ভালোবাসে। জানায় সে এত খারাপ কাজ করেছে, তাকে কেউ ভালোবাসবে না এটা সে জানে। তখন যখন মানুষকে দিয়ে পাপ করায় তখন তাকে পবিত্রতার মোড়কে মুড়ে দেয়। বলে তাকে এরকম কথা না বলতে, সবাই তাকে ভালোবাসে, কেউ তাকে ঘৃণা করে না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সাবাসের লোকেরা জেলালদের পিছু ধাওয়া করতে করতে সেই পেট্রোল পাম্পে টয়লেটের সামনে পৌঁছে যায়। সাবাসের লোক ফুয়াদ কল করে জানতে চায় তাদের লোকেদের থেকে তারা কি খুঁজে পেয়েছে। লোকেরা বলতে থাকে না, তারা খুঁজে পায়নি, তারা লুকিয়ে পড়েছে, কিন্তু তারা তাদের খুঁজে নেবে। দেখায় সাবাস জিজ্ঞেস করছে ফুয়াদকে তারা কি খুঁজে পেয়েছে, তারা কি হ্যান্ডেল করে নেবে। উত্তরে ফুয়াদ জানায় হ্যাঁ তারা হ্যান্ডেল করে নেবে। বলে এখন যদি তাদের ব্যক্তিরা ঠিক মতো কাজ না করতে পারে তাহলে তাদের মাথা কেটে এসে পুতুল বানিয়ে নিজের ঘরে ঝুলিয়ে রাখবে দেওয়ালে। ফুয়াদ জানায় না এরকম কিছু হবে না, তারা হ্যান্ডেল করে নেবে। দেখায় প্রসিকিউটর টোলগার অফিসে তার একজন স্টাফ এসে তাকে বলে এদের সাথে হসপিটালে হওয়া ঘটনার বিষয়কে নিয়ে মাহুর আর মারাশলি যে পালিয়েছে সেই কথা শুনে টোলগা একটু অস্বস্তিতে পড়ে। চিন্তা হয়, মাহুরকে নিয়ে আসে, মাহুরকে কল করা শুরু করে। টোলগা কল করে মাহুরের কাছে জানতে চায়, সে এক্ষুনি জানতে পেরেছে তাদের অবস্থা, তাদের লোকেশনটা তাদের পাঠাতে, তাহলে সে পুলিশের সাহায্য পাঠাতে পারে। নিশ্চয়ই সে এক্ষুনি পাঠাচ্ছে। বাইরে গোলাগুলির শব্দ চলতে শুরু হয়ে যায়। সাবাসের লোকেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ভেতরে আরো প্যানিক হয়ে যায়। গুলির শব্দ শুনে সে বারবার ভয় বলতে থাকে তারা তাদের খুঁজে পেয়ে গেছে, এবার মেরে ফেলবে। নিজায়েতকে কোনো রকমে ধরে বেঁধে সামলানোর চেষ্টা করে। ফোন থেকে ওপরে জিজ্ঞেস করে এটা কি গুলির শব্দ চলছে না। হ্যাঁ, অবস্থা খুব খারাপ, তার ভাইয়ের অবস্থাও খারাপ, কিছুক্ষণের মধ্যেই লোকেশন পাঠাচ্ছে। স্থলে পুলিশের গাড়ি সাইরেনের আওয়াজ শুনেই আততায়ীরা অর্থাৎ সাবাসের লোকেরা সেখান থেকে পালিয়ে যায়। নিজের বন্দুক সারেন্ডার করে পুলিশের সামনে চলে আসে। তার সাথে এসে পুলিশকে বলতে থাকে যে তারাই অ্যাটাক হয়েছিল, কারোর কোনো ক্ষতি করেন। সে জানতে চায় তাদের সাথে আর কে আছে। উত্তরে মাহুর বলে তার ভাইকে সে ভেতরে লুকিয়ে এসেছে। পুলিশ কর্তা তার দুজন পুলিশ কর্মীকে বলে মাহুরের সাথে যেতে এবং ভেতর থেকে তার ভাইকে নিয়ে আসতে। ওরা দুজন পুলিশ কর্মী ভেতরে গিয়ে নিজায়েতকে খুঁজতে চাই, এখানে দেখে নিজায়েত নেই। সব জায়গায় ছুটোছুটি করে খুঁজতে থাকে। বাইরে এসে জেলালকে বলে যে নিজায়েতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আশেপাশেও চিৎকার করে চেঁচিয়ে নিজায়েতকে ডাকে, নিজায়েতের কোনো সারা শব্দ পাওয়া যায় না। জিজ্ঞাসা করে জেলালকে তাহলে কি সাবাসের লোকেরা নিয়ে গেছে। জেলাল বলে না, সাবাসের লোকেরা তো তার চোখের সামনে দিয়ে সবাই পালিয়ে গেছে। এবার মাহুর আর জেলালকে পুলিশ স্টেশনে পুলিশরা নিয়ে যায়। পুলিশকে জিজ্ঞেস করতে থাকে তারা তাদের এখানে কেন এনেছে, তাদের অসুস্থ ভাইকে তার খুঁজে বের করা আগে উচিত না। হ্যাঁ, আগে তাদের টেস্টিফাই করে নিক, তাদের অসুস্থ ভাইকেও সে খুঁজে ঠিকই বার করবে। বলে ঠিক আছে, তারা তাড়াতাড়ি করে দেবে। তাহলে তাদের ভাইকে তারা কতক্ষণে খুঁজে দেবে। লাল বলে তাকে শান্ত হতে, এভাবে না কথা বলতে। জানায় কি করে শান্ত হবে, তার ভাই অসুস্থ, আর তাদের মধ্যে যদি ওই বাজে লোকগুলোর খপ্পরে আবার পড়ে যায় কি হবে তখন। জানায় তাকে শান্ত থাকতে, খারাপ বেশি না ভাব, সবাই মিলে নিজায়েতকে ঠিকই খুঁজে বার করবে। স্টেশনে ঢুকতে ঢুকতে মাহুরের কাছে তার মাসি মেয়েদের কল আসে, জানিয়ে দেয় যে সামনে আগে কি ঘটনা ঘটেছে। মাসি বলে কি করে তার ছেলে হারিয়ে গেল, ঠিক আছে তো, করছে কোনো বেশি ক্ষতি হয়নি। না, সেও আশা করছে বেশি বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিজায়েতকে তারা সব জায়গায় খুঁজে বার করার চেষ্টা করছে। জানিয়ে দেয় নিজায়েত যদি বাড়িতে পৌঁছয় বা তাদের পরিবারের কেউ জানতে পারে তাকে যেন ইনফর্ম করে দেয়। জানায় নিশ্চয়ই সে এই কাজটা করবে। হামিদকে চিন্তিত দেখে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। হামিদ তো তাকে জানিয়ে দেয় যে নিজায়েত হাসপাতাল থেকে পাঠিয়ে পালানোর কথা শুনে বেহিও চিন্তায় পড়ে যায়। পুলিশ স্টেশনে
জিজ্ঞেস করলে জেলালকে পুলিশ যে কি ধরনের বিষয়, এদের সাথে সেই লোকগুলোর কি কোনো সম্পর্ক আছে, নিজায়েতকে কেন এত ফলো করছে। জেলাল জানায় তাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই, তারা কিন্তু পুলিশরা যদি জানতে পারে তাহলে তাদের জন্য নিশ্চয়ই জানে। উনি সেখানে প্রসিকিউটর সাহেব টোলগা উপস্থিত হয়ে যায়। এসে মারাশলিকে দেখেই বলতে থাকে যেখানেই সমস্যা সেখানেই মারাশলিকে দেখতে পাওয়া যায়। না আজকে যদি জেলাল না থাকতো তাহলে হয়তো তার ভাইকে খুঁজেও পাওয়া যেত না, সে হয়তো মারা যেত। জানতে চায় মাহুরের কাছে তার ভাই এখন কোথায় আছে, তাকে খুঁজে পেয়েছে। উত্তরে পুলিশ জানায় না, তাদের সার্চের টিম খুঁজছে নিজায়েত টুডালকে। বলে টোলগাকে যে পুলিশ তাদের জন্য টেস্টিফাই করার জন্য এখানে এনেছে। কি হতে পারে না আগে তাদের ভাইকে খুঁজে পাওয়া এবং তারপর তারা টেস্টিফাই করলো? জানা হ্যাঁ নিশ্চয়ই হতে পারে। সে ম্যানেজারের সাথে কথা বলবে আর পুলিশ স্টেশনের ব্যবস্থাটা করিয়ে দিচ্ছে। টোলগা জানতে চায় মাহুরের কাছে তার ভাই কি কোনো নাম নিয়েছে বা কিছু বলেছে যে কারা অ্যাটাক করতে পারে। জানায় মেহমাত ইঞ্চি। বলে সব দিক থেকে একটা নামই বারবার উঠে আসছে, মেহমাত ইঞ্চি। এই মেহমাত ইঞ্চিটা সেটা সে খুঁজে ঠিকই বার করবে। আবার সন্দেহ করে জেলালের দিকে তাকিয়ে বলে মেহমাত ইঞ্চির ব্যাপারে সে কি কিছু জানায় না, সে যতটুকু জানে সবাইকে জানিয়ে দিয়ে ধরনের মতো সেও আশা করছে যে পুলিশ বা তদন্তে অন্য কিছু জানা গেলে তারাও জানতে পারবে। জানায় খুবই খারাপ গন্ধ বেরোচ্ছে এই কেসটা থেকে, সে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে। এখানে সে জেলালকে ইন্ডিকেট করে কথাটা বলে। তার সন্দেহ জেলালের উপর প্রথম থেকেই হচ্ছে। জেলাল মাহুরের সাথে পুলিশ স্টেশন থেকে বেরোতে বেরোতে জিজ্ঞেস করতে থাকে মাহুরকে টোলগা এই বিষয়ে কি করে জানতে পারল। জানায় সে নিজে লোকেশন পাঠিয়েছিল টোলগাকে। টোলগা পুলিশের থেকে ঘটনার খবর পেয়েছিল, সে কনফার্মেশনের জন্য মাহুরকে কল করেছিল। জানায় তার টোলগার উপস্থিতি একদমই ভালো লাগে, বেশি কনসার্ন মাহুরকে নিয়ে। জানায় জেলালকে রিল্যাক্স হতে, কারণ সেই মানুষটার একটা পদ আছে, সে প্রতিষ্ঠিত একজন প্রসিকিউটর। জানা সে জানে আর মাহুর নিজেও একটা বাচ্চা নয়, সামলে নিতে পারবে। জিজ্ঞেস করে ঠিক আছে, কিন্তু সে কি বলতে পারবে যে নিজায়েত কোথায় থাকতে পারে? সে কি তাকে কিছু জিজ্ঞেস করেছে? বলে হ্যাঁ, সে জানতে চেয়েছিল তার বাবা আর ভাই আসেনি কেন। বলে তাদের বলেছিল যে তারা এখন ব্যস্ত আছে। জানায় তাহলে হয়তো নিজায়েত তাদের কাছেই যেয়ে থাকবে, সে কবরস্থানে আছে। কি দেখায় হামিয়েতের বাড়িতেও সাদিক, বেহি, হামিয়েত বসে কথা বলতে থাকে, তারাও চিন্তা করতে থাকে নিজায়েত কোথায় যেয়ে থাকতে পারে। সে যদি আগের বাড়িতে ফিরে যায় তাহলে সেটা পসিবল না, কারণ সেখানে গার্ড আছে, তাহলে তাদের খরচ ঠিকই দিত। জানতে চায় খুব কি খারাপ কিছু হয়েছে মেয়েদের থেকে। জানায় মাহুরটাকে পরিষ্কার করে কিছুই জানায়নি, তারা আশা করছে যে বেশি কিছু খারাপ হয়নি। বলে তাহলে কি ভাবা যাবে, কোথায় যেতে পারে? তো একটা অসুস্থ মানুষ দিনের শেষে। জানায় তাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে দেখায় সুয়াদ গিয়ে সাওয়াজকে জানিয়ে দিয়েছে যে তাদের লোকেদের ব্যর্থতার কথা। জানতে চায় এটা কি করে হয়েছে সুয়াদের থেকে। জানায় আবার মাঝখানে মারাশলি চলে এসেছিল মাহুরকে নিয়ে, হয়তো নিজায়েতকে নিয়ে পালিয়েছে। জানতে চায় তাহলে এখন নিজায়েত কোথায়। জানায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাওয়াজ জানায় নিজায়েতকে খুঁজতে থাকতে সে নিজে স্ক্র্যাপ ডিলারের সাথে কথা বলবে। এদিকে দেখায় হিলালের রান্নাঘরে তার মেয়ে ছোট জেলিসের সাথে হিলাল কেক বানানোর প্রস্তুতি নিচ্ছে। হিলালের কাছে তার উপরতলার কর্মীর আসে এবং তারা তাকে জানিয়ে দেয় প্রসিকিউটর টোলগার সাথে দেখা করে কথা বলতে, আগে কিছু অর্ডারও দেয়। জানায় যে কাজটা করতে যাওয়া হচ্ছে সেটা যদিও ঠিক না, যেহেতু ওপরওয়ালার থেকে সে অর্ডার পায়। নিজায়েত তার বাবার কবরে পৌঁছে গেছে এবং তার পাশে বসে তার বাবার সাথে আপন মনে কথা বলে যাচ্ছে। তার বাবাকে প্রথমে জিজ্ঞেস করছে তার বাবা তার সাথে হাসপাতালে দেখা করতে আসেনি কেন। সবাই তাকে বলেছে আসবে কিন্তু আসেনি। এখানে কবরের মধ্যে কে রেখেছে, তাকে তো পোকা কামড়ে খেয়ে ফেলবে। পোকা এত বছর ধরে তার হৃদয়কে খেয়ে এসেছে, তাকেও খেয়ে ফেলবে। বলতে থাকে কি ভালো হতো সেও যদি তার বাবার পাশে শুতে পারতো। এখন সে তাই করবে, কবর খুঁড়ে তার বাবার পাশে শোবে। তখনই সে কবর খুঁড়তে শুরু করে দেয়। স্থানে একজন ব্যক্তি নিজায়েতকে ক্রস করতে করতে জিজ্ঞেস করে সে কি করছে। নিজায়েত উত্তর দেয় তার বাবা এখানে আছে, সে তার বাবার পাশে শুতে চায়। হায় হায় পাগল বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মারাশলি আর মাহুর চলে আসে। আর মারাশলি মিলে নিজায়েতকে কবর থেকে সরানোর চেষ্টা করতে থাকে, তাকে শান্ত করতে থাকে, বারবার বলতে থাকে সে তার বাবার পাশে শুতে চায়। মাহুর বলে এটা সম্ভব না, তারা দুজনই মারা গেছে, তার বাবা আর ভাই। বলে তাদের মৃত্যুর জন্য তারা দায়ী। মাহুর বলে না, এরকম কোনোভাবেই না, তার মৃত্যুর জন্য তারা কোনোভাবেই দায়ী না। কিন্তু নিজায়েত কিছুতেই কথা শোনে না, সে আবার এগিয়ে যায় মাটি খোঁড়ার জন্য। তখন মারাশলি তাকে চাপটে ধরে বোঝায়, শান্ত করে, বলে এইসবের জন্য সে কোনোভাবেই দায়ী না, ছোট বোন তার জন্য এভাবে কাঁদছে, তার কি ভালো লাগছে? বলে সাবাস নামের অভিশাপটাকে তো তাদের জীবনে সেই আনেছে। মানুষের তখন কত দুঃখ হয় যখন তার ভালোবাসার মানুষকে সে তার পছন্দের জিনিস দেয়, অথচ পরিবর্তে সে নিজে খুশি হতে পারে না। সে তাকে শান্ত করে বোঝায় তার কোনো দোষ নেই, তার জন্য কিচ্ছু হয়নি, সব দোষ সাবাসের। বলে ভুল জিনিস তৈরি করলে সেই জিনিসটা তারই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এখন সে বুঝতে পারছে। মাহুর আর মারাশলি মিলে নিজায়েতকে কবরস্থান থেকে নিয়ে বেরিয়ে যায়। দেখায় হামিয়েতের বাড়িতে সাদিক এসে হামিদকে জানাচ্ছে যে জেলাল তাকে ফোন করে জানিয়েছে কে খুঁজে পাওয়া গেছে আর তারা সকলে
আজিজের গ্রেভে গেছিল। তারা কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছে। নিয়ত কথাটা শুনে একটু নিশ্চিন্ত হয় আর সাদিককে বলে মাহুরের কষ্টটা কমছেই না কিছুতে। এদিকে দেখায় প্রসিকিউটর হিলালকে ডেকে পাঠিয়েছে কথা বলার জন্য। প্রসিকিউটর হিলালের কাছ থেকে মেহমাত ইনচের বিষয়ে জানতে চায়। সে এটাও জানায় সে দীর্ঘদিন ধরে মেহমাত ইনচের বিষয়ে স্টাডি করছে। ফাইলে তাকে সন্দেহভাজন পাওয়া গেছে। অনেক জায়গায় তাকে দেখাচ্ছে সে মৃত, কিন্তু কিছু জায়গায় বোঝা যাচ্ছে যে সে জীবিত আছে। প্রথমে জানায় যে সে জানে মেহমাত ইনচে মারা গেছে। প্রসিকিউটর টোলগা বলে এটা সত্যি না, সেটা হিলালও জানে। বলে সে যেহেতু ইন্টেলিজেন্সের হয়ে কাজ করে, রিপাবলিক অফ টার্কি যেহেতু ফাইলটাকে ঘোষণা করেছে কনফিডেন্সিয়াল, তাই সেই বিষয়ে সে তাকে কোনো ইনফরমেশন দিতে পারবেন। জানায় সে জুডিশিয়ারির পাওয়ার নিয়ে কি কি করতে পারে সেও জানে। এটা সত্যি কোনটা মিথ্যে সেটা আগে বা পরে বেরিয়েই আসবে। টোলগার কথা শুনে হিলাল জানায় যে তারাও চায় যে টার্কির প্রতি যেন জাস্টিস হয়, তার জন্য যে কাজ তাদের করতে হবে সেটা তারা করবে। হিলাল জানতে চায় টোলগার কাছে তার কি আর কোনো প্রশ্ন আছে। না না, এখন সে যেতে পারে, সে তাকে তখন আবার পরে দেখবে যখন কোর্টে টেস্টিফাই করা হবে। এদিকে দেখায় নিজায়েতকে নিয়ে সবাই যখন ঘরে ঢুকছে তখনই মারাশলির ফোনে হিলালের ফোন আসে। হিলাল কল করে মেহমাত ইনচে অর্থাৎ জেলালকে জানায় তার বিষয়ে যে সে একদম গিভ আপ না করে পড়ে আছে মেহমাত ইনচের ফাইলের পেছনে, কোনোভাবে ইস্যুটাকে সামনে আনবেই। দীর্ঘদিন ধরে এই ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। এর পাওয়ার প্রডিউস করে সে যে কোনো ভাবে ইনচের ফাইলটাকে বের করবে। ও মেহমাত ইনচে অর্থাৎ জেলাল এখন সমস্যার সম্মুখীন। কথাটা শুনে বলে সমস্যাটা অনেক বড়। তার বিষয়ে কিছু জানায়নি তো? উত্তরে হিলাল জানায় না, সে একদমই কিছু বলেনি। পর কোর্টের পাওয়ার প্রডিউস করলে তাকে ফাইল দিতেই হবে। হিলাল জানায় ঠিক আছে, সে যদি আর পরে কোনো নিউজ পায় তাকে যেন জানায়। নিজায়েতকে নিয়ে সবাই ঘরেতে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করতে থাকে মাহুর নিজায়েতকে যে বাড়িটা সে চিনতে পারছে। উত্তরে নিজায়েত বলে হ্যাঁ, সামান্য চিনতে পেরেছে। তার মাসি হামিয়েতকে দেখিয়ে বলে সে কি তার মাসিকে চিনতে পেরেছে। উত্তরে নিজায়েত বলে হ্যাঁ, সামান্য একটু। গিয়ে জিজ্ঞেস করে নিজায়েতের কি খিদে পেয়েছে, সে কি তার জন্য কিছু প্রিপেয়ার করে আনবে। এই দৃশ্যে দেখায় মাহুর গেছে তার মাসি হামিয়েতের কাছে রান্নাঘরে। তার মাসি দাঁড়িয়ে কাঁদছে সেখানে চুপ করে। নিজায়েতের এই অবস্থা দেখে ও তার মাসিকে জিজ্ঞেস করে সে কাঁদছে কেন। উত্তরে হামিয়েত জানায় যে তাকে দেখে আজিজ, ইলহান, তার দিদি এদের কথা মনে পড়ছে। এবার নিজায়েতকে দেখবে ততবার তাদের কথাও তার মনে পড়বে। মাহুর বলে জানে এটা খুব ডিফিকাল্ট, তার সাথেও এই জিনিসটাই হয়। হামিয়েত জানায় কিন্তু এটাও সত্যি, সে ভুলতে পারছে না যে নিজায়েতই কারণ তার পরিবারের ধ্বংসের জন্য। ও জানায় তাকে এভাবে না ভাবতে, কারণ নিজায়েত নিজেও ভিকটিম ছিল এই গল্পের। সাফার সে এখনো করে যাচ্ছে। মাহুর এটাও জানায় তার মাসিকে সে যদি চায় তাহলে সে তার ভাই কে নিয়ে অন্য কোথাও চলে যাবে। জিজ্ঞেস করে সে কি করতে চাইছে। মাহুর বলে সে তাকে নিয়ে স্টুডিওতে থাকতে পারে বা কোনো বাড়িও রেন্ট নিতে পারে। বলে এরকম তাকে কিছুই করতে হবে না, সে এরকম এতটা খারাপ ভাবছে তার মাসিকে। পর থেকে যাই হয়ে যাক সে সবসময় মাহুর নিজায়েতকে নিজের সাথেই রাখবে, তাদের কোনোভাবেই ছেড়ে দেবে না। এখানে মাহুরের প্রশংসাও করে যে এত সমস্যার পরও মেয়েটা মাথা উঁচু করে সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। মাহুর জানায় তার কাছে আর কোনো চয়েস নেই এসব করা ছাড়া। মধ্যে চায় এসব থেকে পালাতে, আবার কখনো কখনো পেছন ফিরে দেখে যে তার জন্য অনেক মুখোপেক্ষী মানুষ দাঁড়িয়ে আছে, সে থাকতে তাদের জন্য লড়তে বাধ্য হয়। নিজায়েতের পাশে বসে বেহিয়ে নিজায়েতকে জিজ্ঞেস করে সে পালিয়েছে কেন হাসপাতাল থেকে। উত্তরে নিজায়েত জানায় তাকে মেরে ফেলবে, সে পালিয়ে গেছে। জিজ্ঞেস করে কে মেরে ফেলবে তাকে। উত্তরে জানায় নিজায়েত যে মেহমাত ইনচে সব জায়গায় আছে, সে তাকে খুঁজছে, তাকে মেরে ফেলবে। তাকে জানায় সে তার সাথে আছে, তার ভয় পাওয়ার কিছু নেই, তাকে কেউ মারতে পারবে না। নিজায়েত জানায় বেহিয়েকে তার থেকে দূরে থাকতে, সে অভিশপ্ত, সে সবার ক্ষতি করে দেবে। বেহিয়েকে তার থেকে দূরে চলে যেতে। তখনই সেখানে জেলাল চলে আসে। জেলাল বলে বেহিয়েকে যে কিছুক্ষণের জন্য নিজায়েতকে তার সাথে ছেড়ে দিতে। বেহিয়ে তার সাথে সেখান থেকে চলে যায়। জেলাল বসে নিজায়েতের সাথে কথা বলতে। নিজায়েতের কাছে এসে জিজ্ঞেস করতে থাকে স্ক্র্যাপ ডিলার বলে একজন ব্যক্তিকে সে উল্লেখ করেছিল, তাকে সে কোথায় দেখেছে, তার অ্যাড্রেস কি সে বলতে পারবে। নিজায়েত বলে সে সব বলবে, কিন্তু তার আগে তাকে ফোন দিতে হবে। বলে না, আগে তাকে ফোন দিতে হবে তারপর সে বলবে। বলে সে তাকে প্রমিস করছে সে তাকে ফোন দেবে, কিন্তু আগে তাকে বলতে হবে তার অ্যাড্রেস কোথায়। ভেঙে ভেঙে বারবার বলতে থাকে কোচ পাশা, মোস্তাফা পাশা, হর্স রাইডিং হয়, ওগুলোকে গুলি করে মারে, তাদের ওপর বলি লাগে। ভেঙে ভেঙে নিজায়েত সব বলে ফেলার পর জেলাল তাকে নিজের ফোনটা দিয়ে দেয়। জেলালের থেকে তার স্ক্রিনের পাসওয়ার্ডও জেনে নেয়। জায়েদকে বলে মাহুরের সামনে থেকে ফোনটা লুকিয়ে রাখতে পাবলিকে। জায়েদ টুক করে ফোনটা লুকিয়েও রাখে নিজের কাছে। তাকে শাবাশি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় সাবাস দেখা করতে এসছে স্ক্র্যাপ ডিলারের সাথে। সেই খবরটা দিয়ে দেয় যে নিজায়েতে এখনো মারা যায়নি, মারাশলি বাঁচিয়ে নিয়েছে। ডিলার বলে মারাশলি আবার বাঁচিয়ে নিয়েছে তাকে। বাস উত্তরে সম্মতিতে হ্যাঁতে মাথা নাড়ে। ডিলারের মুখ দেখে বোঝা যায় এখানে সে খুবই বিরক্ত এই কথাটা শুনে। এতে করে যেতে যেতে টোলগা মাহুরকে কল করে জিজ্ঞেস করে নিজায়েতকে তার
তারা খুঁজে পেয়েছে কিনা, নিজায়েত কি তাদের সাথে আছে। উত্তরে মাহুর জানায় হ্যাঁ সে খুঁজে পেয়ে গেছে, তাদের মাসির বাড়ি হামিয়েতের কাছে এনেছে নিজায়েতকে। তাকে জানিয়ে দেয় মাহুরকে শুধুমাত্র একটা স্টেটমেন্ট দিতে হবে, বাকি তার কাজ সে করে রেখে দিয়েছে আর টিমকেও ডাইরেক্ট করে দিয়েছে। তাকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দেয়। মাহুর হামিয়েতের কাছে গেলে হামিয়ে জিজ্ঞেস করে টোলগা কি ফোন করেছিল। উত্তরে মাহুর বলে হ্যাঁ সে করেছিল। জানতে চায় মারাশলির সাথে সম্পর্কের বিষয় কি টোলগার জানে। জানায় না, সে তাদের এখনো বলেননি। একজন জেল ফেরত আসামি আর একজন প্রসিকিউটর, দুজন দুজনকে একদমই পছন্দ করেন না। মেয়ের জানায় এখন অব্দি লুকোনো আছে তো ঠিক আছে, এখন বিষয়টা সামনে চলে আসবে টোলগা তখন খুব ডিসঅ্যাপয়েন্ট হবে। ওর প্রতি ভালো লাগাটা তাকে মিস্টেকের দিকেও প্রভোগ করতে পারে। বলে যে সে জানে না সত্যি সে কি করবে, তার মাথায় কিছুই আসছে না। মারাশলি আছে হামিয়ে তার মাহুরের কাছে প্রথমবার সাক্ষাৎ করে মারাশলির সাথে। জানতে চায় সেই কি ফেমাস মারাশলি। উত্তরে মারাশলি বলে না না এরকম কোনো বিষয় না, একজন সাধারণ মানুষ। জানায় মাহুর তার ব্যাপারে অনেক কিছু বলেছে, ভালো খারাপও। একটা জিনিস তার খারাপ লেগেছে যে তার জন্য তার মেয়ে খুব দুঃখ পেয়েছে। মারাশলি জানে এটা একদমই সত্যি। ও জানায় কিন্তু এখন আর এগুলো কোনো ম্যাটার করে না, সে প্রমিস করেছে সে আর করবে না। মারাশলি জানায় হামিদকে সে মাহুরকে আর কোনো দুঃখ পেতে দেবে না। মারাশলি বলে মাহুরকে তার একটু যাওয়ার আছে, তাকে বেরোতে হবে, ছোট কাজ আছে। তখন মারাশলিকে এগিয়ে দিতে যায়। ওর মারাশলিকে এগিয়ে দিতে দিতে তাকে বলতে থাকে সে খুবই খুশি, তার বড় ভাই এত কিছু করার পরও সে তার বড় ভাইকে বাঁচিয়েছে শেষ মুহূর্তে। কিছু পরেও তারা তার সাথে দাঁড়িয়ে আছে, অর্থাৎ মারাশলি তাদের এত সাহায্য করছে। মারাশলি বলে সে কোনোভাবেই মাহুরের সাথে কিছু খারাপ হতে দেবে না। পর সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় স্ক্রাপ ডিলারের কাছে সাবাস আছে এখনো। জিজ্ঞেস করতে থাকে স্ক্রাপ ডিলারকে সে তো ম্যামাতিনচিকেও মারতে চেয়েছিল কিন্তু তাকেও তো সে খুঁজে মেরে উঠতে পারেন। এদিকে মারাশলিও সেদিন কনসার্টে তার মেয়েকে নিয়ে গুলিবিদ্ধ হয়েছিল, এর বাকশক্তি পর্যন্ত হারিয়ে গেছিল। সে খুঁজে বের করতে চেয়েছিল যে এইসবের পেছনে কে আছে, সবের পেছনে স্ক্রাপ ডিলার আছে সে তো জানে না। ডিলার বলে গুলি তো সে চালায়নি, তার মেয়ের ওপর একটা কোইন্সিডেন্স ছিল। জানতে চায় তাহলে কি করা যাবে মারাশলিকে নিয়ে, তাকে তাদের সামনে ডাকা হোক এবং তার হাত পা ধরে ক্ষমা চেয়ে নেওয়া হোক। নামিক বলে একজন ব্যক্তিকে তারা খোঁজ নিতে পাঠিয়েছিল স্ক্রাপ ডিলারের থেকে। ডিলার তখন বলে তার মানে নামিককে তারা চারা হিসেবে ব্যবহার করেছে তার কাছে পৌঁছানোর জন্য। বলে এরকমই কিছু ধরতে পারি। স্ক্রাপ ডিলার বলে তাহলে ঠিক আছে নামিক ব্যক্তিটিকে ধরে আনা হোক, কোথাও থেকে তো একটা আনতে হবে, শেষ আনতে হবে। দেখায় ফুয়াদের বাড়িতে নামিক দেখা করতে এসছে এবং তাকে বলছে যে স্ক্রাপ ডিলারকে যে তারা টাকা দেয়নি, এরপর কিন্তু নামিককে তারা টার্গেট করবে। মানুষগুলোকে যেমন দেখতে তারা সেরকম নয়, বিশেষত স্ক্রাপ ডিলার ঠিকভাবে অসুস্থ একটা মেন্টালি ম্যানিয়াক মানুষ, এবং মানুষ খুন করতে তার হাত কাঁপে না। তাকে বলে নিশ্চিন্ত থাকতে, শান্ত থাকতে, কিছুই হবে না তার। নামিক বলে যে তাকে সে তো নিশ্চিন্ত থাকতে বলছে কিন্তু তার জন্যই নামিক কিন্তু অ্যারোর সামনে পড়বে। ফুয়াদ বলে একটা সময় ছিল যে পৃথিবী তখন, অর্থাৎ ফুয়াদের ব্যাপারেও এইসব কথাগুলো বলতো, এরকম কিছুই হবে না। তাই নামিককে সে বলে যে ঠান্ডাভাবে শান্তিতে তার জীবন কাটাতে। এদিকে দেখায় মাহুরের সাথে টোলগা দেখা করতে এসছে আর সে তাকে বলছে যে ম্যামাতিনচের ইস্যুর বিষয়ে সে অনেকদিন ধরে যেহেতু ইনভেস্টিগেশন করছে সেই বিষয় থেকে অর্ডারও নিয়েছে আর সেই বিষয়ে সে খুঁজে বের করছে, কিছু সে জানতেও পেরেছে। ম্যামাতিনচে ব্যক্তিটি যদি তার ভাই অর্থাৎ নিজায়েতের ক্ষতি করে থাকে তাহলে সে নিশ্চয়ই শাস্তি পাবে। জানতে চায় টোলগার কাছে যে ম্যামাতিনচে বেঁচে আছে না মারা গেছে। জানায় সেই বিষয়টা খুব তাড়াতাড়ি সামনে চলে আসবে, কোর্ট অর্ডার প্রডিউস করে দিয়েছে। টোলগা এরপর খানিকক্ষণ চুপ থেকে আর একটা প্রশ্ন করতে যাবে, তার আগেই মাহুর বলে খুব ভালো লাগছে, সে আশা করছে সব ঠিক হয়ে যাবে। টোলগা প্রশ্ন করে মাহুরকে যে মারাশলির সাথে তার কি অতীতে কোনো সম্পর্ক ছিল, সে দেখেছে তার সাথে সে খুব কমফোর্টেবল থাকে। একটু অস্বস্তিতে পড়ে তার কাছে জানতে চায় যে টোলগার মাথায় এই প্রশ্নগুলো কোথা থেকে এলো এখন এই মুহূর্তে। সে এখন নিজের অনেক সমস্যা নিয়ে ভুগছে, এরকম কথাবার্তা আর শুনতে চায় না। জানায় ঠিক আছে সে আর ভবিষ্যতে এরকম কিছু বলবে না। এদিকে তখনই ফুয়াদের ঘরে চলে আসে নামিক আর ফুয়াদের সামনে মারাশলিকে দেখে নামিক বলতে থাকে ফুয়াদ এখন সবসময় মারাশলির কথাই বলে আসতে যেতে সবকিছু। নামিক জানতে চায় যে মারাশলি এমন কি করেছে। মারাশলি জানায় সে কিছুই করেনি। ফুয়াদ বাবা একটু বেশি প্রশংসা করে তার। জানায় তার তো একটা পা কবরেই আছে, আর একজন ফুয়াদ চলে গেলে আরেকজন ফুয়াদ অর্থাৎ মারাশলি সেখানে রিপ্লেস হয়েই যাবে। বলে সেটা খুব ভালো কথা, যাকে ভালোবাসে বাকি ভাইয়েরাও তাকেই ভালোবাসবে, তাকেই মেনে চলবে। পর সে তাদের থেকে বিদায় নিয়ে চলে যায় সেখান থেকে। এর সাথে জেলাল ঘরে ঢুকতে থাকলে ফুয়াদ জিজ্ঞেস করতে থাকে কি হলো আজকে, তার কাজ কি ঠিকঠাক হয়েছে। জানায় না, নিত্য নৈমিত্য নতুন রোজ একটা করে প্রবলেম তার সামনে আসতেই থাকছে। সে টোলগা আর হিলালের কনভারসেশনের বিষয়ে বলে
নিজাতে থেকেও স্ক্রাব ডিলারের বিষয়ে কি জেনেছে সেই বিষয়েও সে সব জানে। ওলগা যে লিগাল প্রসেস করছে জুডিশিয়ারির সাহায্য নিয়ে মেহমেতিনচেকে উদ্ধার করার বিষয়, এই বিষয়েও সে সবকিছু জানায় ফুয়াদ। ফুয়াদ বলে এরপর তাহলে মাহুর জানতে পারলে কি হবে। জেলাল জানায় এমনিই টোলগা মাহুরকে পছন্দ করে। এরপর মেহমেতিনচে অর্থাৎ জেলালের আসল পরিচয়ের বিষয়ে জানতে পার জেলালকে অর্থাৎ মেহমেতিনচেকে সরিয়ে দিয়ে মাহুরকে হাত করে নেবে, এটাই সম্ভবত। ফুয়াদ জানায় এখনো সময় আছে একটু বুদ্ধি বার করতে, মাহুরকে অন্যদের থেকে জানার আগে জেলালের থেকেই জানাতে আসল ঘটনাটা কি, তার ভরসা আবার ভেঙে যাবে। জেলাল জানায় তাকে একটু সময় দিতে, পরিস্থিতি একটু ঠান্ডা হলে মাহুরকে সে ঠিকই বলবে সবকিছু। এরপর আবার দেখায় নামিক রাস্তা দিয়ে নিজের গাড়ি করে যাচ্ছে, আর তখনই চারপাশ থেকে সাবাস আর তার লোকেরা এসে নামিককে তার গাড়িতে তুলে নিয়ে কিডন্যাপ করে নিয়ে যায় স্ক্রাব ডিলারের কাছে। বারবার তাদের কাছে তাদের পরিচয় জানার চেষ্টা করতে থাকে, কিন্তু কেউ কিছু বলে না। সাবাস নামিকের কাছে জানতে যায় শেষবার সে কখন অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিল। জেলাল ফুয়াদকে বলতে থাকে সে তার চারপাশে এমন সার্কেল তৈরি করে ফেলেছে সব মানুষজনদের নিয়ে, মধ্যে সে প্রতিনিয়ত নিজেই ধসে যাচ্ছে। বিখ্যাত লেখকের নাম করে বলে সে একদা বলেছিল যে মানুষের নিজের মধ্যে সে নিজেই থাকে। ফুয়াদ বলে যে মারাশলি অর্থাৎ মেহমেতিনচের মতো মানুষ সে কখনোই দেখেনি, তো সমস্যার মধ্যে আছে অথচ লড়ে যাচ্ছে। এটাও সত্যি, সে যা করছে তার ন্যাশনাল ডিউটি। বিলাল জানায় সে ছোটবেলা থেকেই নিজের থেকে পালাতে চায়, অর্থাৎ মেহমেতিনচে নিজের থেকেই পালাতে চায়। জানা এরকম কোনো মানুষ হতে পারে যে নিজে থেকেই বাঁচতে চায়। বিলাল জানায় সে যেভাবে বড় হয়েছে আর যা পরিস্থিতি দেখেছে, জায়গায় থাকলে যে কেউ এই কাজ করার কথাই ভাবতো। জানতে চায় তার মানে তার জীবনে আরো অনেক সমস্যা আছে। বিলাল জানায় একদমই, কিন্তু খুবই ভালো হয় ফুয়াদ যদি না জিজ্ঞেস করে, কারণ সে একটারও উত্তর দেবে না। দিকে দেখায় নামিককে নিয়ে গিয়ে সাবাস আর তার লোকেরা স্ক্রাব ডিলারের পায়ের সামনে ফেলে দেয়। ডিলার নামিককে জিজ্ঞেস করে তার নামই কি নামিক। নামিক জানায় হ্যাঁ তারই নাম নামিক। ডিলার জানতে চায় স্ক্রাব ডিলারের পরিচয় তারা কোথা থেকে পেয়েছে। নামিক জানায় স্ক্রাব ডিলার বলে একজনই ব্যক্তি আছে, তারা জানে তাই সে খুঁজে পেয়েছে। সে কি স্ক্রাব ডিলার নয়? ডিলার জানায় হতেও পারে নাও হতে পারে, এটা নির্ভর করে কিছু কিছু বিষয়। সাবাস জানায় নামিককে তাদের মতো মানুষদের সলিড ইমেজ আছে, কোনো দোনোমনো ভাবে কাজ করা নামিকের উচিত হয়নি। স্ক্রাব ডিলার বলে সাবাসকে নামিক একজন সম্পূর্ণ ইডিয়েট। এদিকে ফুয়াদের কাছে ফোন কল আসে, নামিকের লোকেরা তাকে কল করে জানায় যে নামিককে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। জানতে চায় কখন কি ধারা, সবকিছু জেনে নেওয়ার পরে বলে তাকে খুঁজে বের করার চেষ্টা করতে সেও দেখছে। জেলাল ফুয়াদের কাছে জানতে চাইলে কি হয়েছে, ফুয়াদ জানায় যে নামিককে একজন কিডন্যাপ করে নিয়ে গেছে। নামিকের লোকেরা দেখেছে তার চোখে চশমা আর মাথায় টুপি ছিল। বাস বলে ওঠে জেলাল যে এই কাজটা সে ছাড়া আর কেউ করতে পারে না। এদিকে আবার জাঙ্কিয়ার্ডের দৃশ্য দেখাতে থাকে, নামিক বারবার তার জীবনের জন্য ভিক্ষা চাইতে থাকে। ডিলার নামিকের কাছে গিয়ে সেফটি বেল্ট লাগিয়ে বলে সেফটি তো আগে দরকার না জীবনের, তাকে আরো ভালো করে লক করে দেয়। নামিক জানতে চায় যে কি হয়েছে, তাকে এরকম করা হচ্ছে কেন, তার সাথে এরকম ব্যবহার। ডিলার জানতে চায় সেই কি অ্যারেঞ্জ করেছিল মারাশলি আর ফুয়াদের সাথে তাদের মিটিং, তারা নামিককে কি বা বলেছিল সত্যি সত্যি বলতে। তাও মিথ্যে বলতে থাকে যে তাদের টাকার প্রয়োজন এবং তারই জন্য তারা স্ক্রাব ডিলারের সাথে টাকা নিয়ে দেখা করতে গিয়েছিল। বাস বলে মিথ্যে কথা, তাদের অন্য এজেন্ডা আছে। নামিক বলে না সে মিথ্যে কথা বলছে না, তাকে তারা যা বলেছিল সেটাই সে বলছে। উনি সেখানে সাবাসের কাছে মারাশলির কল আসে, মারাশলি কল করে জিজ্ঞেস করে সে কি নামিককে তুলে নিয়ে গেছে। বলে হ্যাঁ একদমই, খবরটা তাড়াতাড়ি ছড়িয়েছে। নামিক তার জীবনের শেষ কথা বলে নিঃশ্বাস ছাড়তেই যাচ্ছিল, তার আগেই মারাশলি কল করে ফেলেছে। মারাশলি থেকে ফোনটা নিয়ে ওয়ারের সাথে অর্থাৎ সাবাসের সাথে কথা বলতে থাকে। বা আর যাই হোক না কেন তার সাথে তার সমস্যা, তাই তাকে এসে তুলে নিয়ে যাক, তার সাথে সে কথা বলুক, নামিককে ছেড়ে দিক। নামিককে যদি সে কিছু করে সে তাকে একদম মেরে ফেলবে। বাস বলে স্ক্রাব ডিলারকে ফুয়াদ বলছে যে তাকে তুলে নিয়ে যেতে, বলে অপেক্ষা করতে, তার সময়ও আসবে। তো তাকে সেই কথাটা অর্থাৎ ফুয়াদকে এই কথাটা জানিয়ে দেয় স্ক্রাব ডিলারের। সাবাস জানায় সে ভিডিও কল করছে, সে ভিডিও কল অন করে দেখায় ফুয়াদের মৃত্যুর দৃশ্যটা। সমস্ত মেশিনগুলো দিয়ে খারাপ গাড়ি অর্থাৎ স্ক্রাবগুলোকে নষ্ট করা হয়, তার মধ্যে একটা ভাঙা গাড়িতে নিমিককে বসিয়ে ক্রাশ করে ফেলা হয়। সেই দৃশ্য দেখে ফুয়াদ অসুস্থ হয়ে পড়ে। ফুয়াদ প্যানিক হয়ে তার শরীর খারাপ হতে থাকলে মারাশলি তাকে জল খাইয়ে বসিয়ে শান্ত করতে থাকে। জেলালের কাছ থেকে প্রমিস নেয় যে যেই লোকগুলো নামিকের সাথে এরকম করেছে তাকে যেন সে খুঁজে বার করে, আর ফুয়াদ তাদের নিজের হাতে খুন করবে। নামিকের কথা ভেবে হাউতাশ করতে থাকে। তখনই জেলালের কাছে হিলালের ফোন আসে, তাকে জানিয়ে দেয় সে খুবই সিরিয়াস আর তাকে খুব ভালোভাবে তার কথাগুলো শুনতে, সে যা করছে সেগুলো যেন বন্ধ করে দেয়। জানায় সে এখন ব্যস্ত আছে, পরে কথা বলছে, তার অনেক কাজ আছে। বলে সে সব জানে কিন্তু সে খুবই সিরিয়াস আর যা বলছে সেগুলো যেন সে করে, বোকা বোকা কাজ করছে সেগুলো যেন সে বন্ধ করে দেয়। এদিকে দেখায় দিলারা ঘরে ঢুকতে ঢুকতে দেখে যায় যে দুজন
ঘরের চাকর মিলে কে সামলানোর চেষ্টা করছে। ফুয়াদের খুবই কষ্ট হচ্ছে। জেলারা ছুটে গিয়ে একজন চাকরকে বলে অ্যাম্বুলেন্স ডাকতে, আর একজনকে বলে তার ওষুধ আনতে। বারবার বলতে থাকে তার বাবার কিচ্ছু হবে না, সে এসে গেছে, সে তাকে সামলে নেবে। এদিকে হিলাল যে বিশেষ কারণের জন্য মেহমেদকে অর্থাৎ জেলালকে তার কাছে ডেকে পাঠিয়েছিল সেই বিষয় জেলাল জানতে চায় হিলালের কাছে। বলে সে যা করছে সেই জিনিসগুলোকে গুছিয়ে নিতে তাড়াতাড়ি। এক্সিকিউটর টোলগা তাকে ডেকে পাঠিয়েছিল এবং সে কোনোভাবেই মেহমেদ ইনচে ইস্যুর বিষয়ে গিভ আপ করবে না। যদি কোনোভাবে জুডিশিয়ারি থেকে অর্থাৎ কোর্ট থেকে ল পাস করিয়ে নোটিশ পাস করিয়ে দেয় যে ইন্টেলিজেন্সকে, তাহলে সেই বিষয়ে মানতেই হবে। জেলাল বলে কিন্তু তার আসল পরিচয়পত্র তো সব নষ্ট করে দেওয়া হয়েছে। জেলাল বলে হ্যাঁ করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু ইন্টেলিজেন্সের অফিসার এবং তার মৃত্যুর খবর ছড়ানো হয়ে পরিচয়পত্র তো তাই রাখাই হয়েছে। হিলাল বলে হিলালকে সে যা বলছে সে কি ভালো মতো বুঝতে পারছে হিলাল কি বলছে। এই মুহূর্তেই টোলগার হাতে এই প্রমাণপত্রগুলো লাগবে। সে সোজা যাবে মাহুরের কাছে, হিলালকে এইসবের জন্য জেলে পাঠাবে। এমনিতেই সে মেহমেদ ইনচে অর্থাৎ জেলালকে পছন্দ করে না। হিলাল যতগুলো কেসের মধ্যে ইনভলভ আছে, প্রচুর মার্ডার আছে, এগুলো একদম আনসলভ। সমস্ত কিছুর জন্য এক এক করে টোলগা মেহমেদ ইনচের উপর দোষ লাগাবে। মেহমেদ ইনচে অর্থাৎ জেলালের জীবনটা একদম শেষ হয়ে যাবে। লাল বলে মাহুরকে তার সব সত্যিটা নিজের মুখে বলে দেওয়া উচিত। লাল ক্যারেক্টারটা ফিকশনাল, মেহমেদ ইনচে আসল তার পরিচয়। মাহুরের জানার অধিকার আছে এইসব বিষয়ে। ইনচে অর্থাৎ জেলাল বলে হিলালকে সে যা যা বলছে সে কি সব কথাগুলো নিজে শুনতে পাচ্ছে। কথাগুলো আর জেলালের সিচুয়েশন দুটোই কিন্তু আলাদা, একরকমের নয়। সহজ ভাবা হচ্ছে ততটা কোনোভাবেই নয়, কারণ মেহমেদ ইনচের পেছনে অনেক লোক পড়ে আছে শেষ করার জন্য। পরে দৃশ্যে দেখায় যে জেলাল একটা জায়গায় এসছে যেখানে তার অতীতের পুরনো কিছু কথা মনে পড়তে থাকে। তার ছোটবেলার দেখা কিছু দৃশ্য তার বাবার সাথে। একটা শপের বাইরে বসে আছে আর তার শপের ভেতরে আছে তার বাবার কিছু লোকজন। সেখানে হয়তো কিছু বেটিং বা কিছু খেলা চলছে, আর সেখানে তার বাবা সেটা জিতে যায়। অন্যজন ব্যক্তি তাকে চিটার বলে, তাদের সাথে মারামারি শুরু হয়ে যায়। এখানে মারাশলি অর্থাৎ মেহমেদ ইনচের বাবা ব্যক্তিটিকে খুব খারাপভাবে মারতে থাকে, বাকিরাও তাকে ধরার চেষ্টা করতে থাকে। তো মেহমেদের মনে এই বিষয়গুলো খুবই খারাপভাবে দাগ কেটে যায়। তো মানুষ এই কথাগুলো ভাবতে থাকে। হঠাৎ করেই মেহমেদের কাঁধে এসে একজন হাত রাখলে সে নিজেকে কল্পনা করতে থাকে নিজের ছোটবেলা থাকে। পরে খেয়াল করে সে একটা ছোট অন্য বাচ্চা ছেলে মাল বহন করে বেড়ায়। ছেলেটি তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। উত্তরে জেলাল নিজের হুঁশে ফিরে এসে বলে হ্যাঁ সে ঠিক আছে। থেকে জানতে চাই এই যে শপটা সেটা কতদিন ধরে বন্ধ, কেউ আসা যাওয়া করে না। উত্তরে ছোট ছেলেটি বলে না, কিছুদিনের জন্য বন্ধ, তবে কাউকে সে আসতে যেতে দেখেন। জেলাল ছোট ছেলেটিকে কিছু টাকা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। দিলালের ফোনে দিলারার কল এলে দিলারা তাকে জানায় যে ফুয়াদের অবস্থা খারাপ হয়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, তাকে তাড়াতাড়ি আসছে। ফুয়াদ দেখা করতে চাইছে জেলালের সাথে। জেলাল বলে দিলারাকে তার লোকেশন পাঠাতে, সে এক্ষুনি যাচ্ছে তাড়াতাড়ি। দেখায় জেলাল হাসপাতালে চলে এসছে দিলারার কাছে জানতে চায় এখন সিচুয়েশন কেমন। উত্তরে দিলারা বলে তারা টেক কেয়ার করছে, এখনো সেরকম কিছু বলেনি, তবে তাকে বেডে দিয়ে দেওয়া হয়েছে। জেলাল বলে তার ভেতরে রোগটা বেড়ে যাচ্ছে এবং সে ট্রিটমেন্ট করতেও রাজি না, তার জন্যই এরকম হচ্ছে। দিলারাকে শান্ত করে বলে তারা একসাথে এই সিচুয়েশন পার করবে, সবাইকে ভেঙে পড়তে না। পর জেলাল আর দিলারা ফুয়াদের সাথে তার কেবিনে দেখা করতে যায়। ফুয়াদকে বলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে। কেউ ডাক্তারকে দেখতে বলে ফুয়াদ যে কখন তাড়াতাড়ি সে এখান থেকে বেরোবে। এটা আসে তাকে জেলের কথা মনে পড়ে, ঠান্ডা ঠান্ডা দেওয়াল, চারিদিকে বদ্ধ, তার ভালো লাগছে না। তারা বলে এত একগুয়ে না হয়, একরোখা না হয়, তাকে একটু সুযোগ দিতে, ডাক্তাররা তার ট্রিটমেন্ট শুরু করতে পারে। সেও তো তার বাবাকে একা ছেড়ে থাকতে চায় না। বলে সে তার জীবনের শেষ কিছু দিন তার ছেলে মেয়েদের সাথে থাকতে চায়, তবে একা একাকিত্বে ডাক্তারদের মাধ্যমে হসপিটালে কাটাতে চায় না। ছেলে মেয়ে বলতে সে দিলারা আর জেলালকে উল্লেখ করে। এই বিষয়ে জেলালকে বলে যে দিলারাকে বোঝাতে। এদিকে জেলাল বলে দিলারার সাথে একদম সহমত, এই বিষয়ে সে লয়ারের কোনো অবজেকশন করতেই পারে না। জানাই ঠিক আছে, সে যদি অবজেকশন না করতে পারে তাহলে দিলারাকে দেখতে যে ডাক্তার কখন তাকে ডিসচার্জ করবে। দিলারা রুম থেকে বেরোলেই জেলাল ফুয়াদের কাছে এসে বসে। জেলাল অর্থাৎ মেহমেদ ইনচে ফুয়াদের কাছে গেলে ফুয়াদ বলে নাম, যশ, প্রতিপত্তি, ধনসম্পদ সে সবকিছু মারাশলি অর্থাৎ মেহমেদ ইনচের নামে করছে। মৃত্যুর পর কিন্তু এখানে একটা জিনিস গুরুদায়িত্বটা সে দিতে চাইছে মারাশলি অর্থাৎ মেহমেদ ইনচেদের ওপর, এটা হলো তার মেয়ে দিলারা। মৃত্যুর পর তার দায়িত্ব সে মেহমেদ ইনচের হাতেই দিচ্ছে। দিলারা খুব সেনসিটিভ একজন মেয়ে, সে ভরসার জায়গাটা চাইছে মেহমেদ ইনচের কাছ থেকে। সে না থাকলে তার মেয়ের জন্য দুনিয়াতে আর কেউ থাকবে না, অন্তত ভরসাপূর্ণ সম্পর্কটা যেন তারা দুজনের মধ্যে রাখে, তাহলে ফুয়াদ নিশ্চিন্তে চোখ বুঝতে পারবে। দিলাল জানে আগে সে সুস্থ হয়ে উঠুক, এই সমস্ত বিষয়ে তারা পরে কথা বলবে। মাহু স্টুডিওতে কাজ করতে থাকায় সে মেসেজ করে মারাশলিকে জানায় যে সে
স্টুডিওতে একা আছে, তার যদি কাজ শেষ হয়ে থাকে সেও তার সাথে এসে জয়েন করতে পারে। ফুয়াদের কেবিন থেকে মেহমেদ ইনচে অর্থাৎ জেলাল বেরিয়ে দেখে দিলারা বাইরে বসে। দিলারার পাশে গিয়ে বসে। দিলারা তাকে বলতে শুরু করে, তার বলেছে ফুয়াদকে যখন ইচ্ছে বাড়ি নিয়ে যেতে দেন, সে কোনোভাবে ট্রিটমেন্ট করাতে রাজি নয়, ডাক্তারদের হাতেও আর বেশি কিছু নেই। তারা এটাও জিজ্ঞেস করে তার বাবা নিশ্চয়ই তার দায়িত্ব জেলালের ঘাড়ে দিয়েছে, তাও বলেছে তাকে ছাড়তে না, তাকে সাথে রাখ। দিলারা খুব একজন সেন্সিটিভ মেয়ে, জেলা একদম সে তাই করেছে। দিলালও তাকে প্রমিস করেছে যে সে দিলারাকে দেখে রাখবে। দিলারা বলে সে খুব খুশি যে তার এই খারাপ সময় জেলাল তার পাশে আছে, বাবার সঙ্গে আছে। জেলাল জানা এভাবে না বলতে সে আর তার বাবাও তো তার খারাপ সময় তার পাশে তার পেছনে দাঁড়িয়েছিল, এখনো তার সাথ দিয়ে যাচ্ছে। জেলাল গাড়ি করে যেতে যেতে তার মনে পড়তে থাকে মাহুরের কথা। সে বারবার জিজ্ঞেস করছিল মেহমেদ ইনচে কে। জেলাল এখানে দোনো ভাবে তার দ্বৈত সত্তার মধ্যে ফেসে যায়। মেহমেদ ইনচে আর জেলাল চুন। গাড়ি করে যেতে যেতে গাড়ির বাইরে মাথা বার করে একবার হাওয়া খেতে থাকে, একবার হাসতে থাকে। জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সে নিজেকেই প্রশ্ন করতে থাকে তিনচে বেঁচে আছে না মরে গেছে। নিজের বন্দুক বার করেই নিজের মাথায় ঠেকিয়ে বারবার প্রশ্ন করতে থাকে। এক্ষুনি জবাব দিতে হবে যে মেহমেদ ইনচে আছে কি নেই। হঠাৎ করে তার রিয়েলাইজেশন হয় যে সে বাস্তবে পাবলিক প্লেসে আছে। সে গাড়ি চালিয়ে মাহুরের স্টুডিওতে পৌঁছে যায়। পরবর্তী দৃশ্যে জেলাল মাহুরের স্টুডিওতে পৌঁছে গেলে তারা দুজন কথা বলতে শুরু করে। তারা দুজনকে জানায় তারা দুজনকে কতটা মিস করেছে। জেলাল জিজ্ঞেস করে নিজায়েতের ব্যাপারে, সে কেমন আছে। জানায় মোটামুটি সে এখন ঠিক আছে, সে আর কোনোভাবেই হাসপাতালে তার দাদাকে রাখবে না। সে এখন বাড়িতেও যেতে চাইছে না, কারণ বাড়িতে গেলেই তার মাসি তাকে আবার ছেঁকে ধরবে। একটু জেলালের সাথে কথা বলতে চাইছিল, তাই সে এখানে তাকে ডেকেছে। জেলাল জানায় হ্যাঁ সে বাজে কাজের সাথে যুক্ত ছিল, তাই নিজায়েতের পেছনে এখনো লোকেরা পড়ে আছে। যে আরো কত খারাপ কাজ করে রেখেছে সেই বিষয়ে এখনো হদিশ কিছুই পাওয়া যায়নি। সাবাস আর অন্যান্য লোকেরা তার পেছু ছাড়বে না। ওর জানায় তাকে এভাবে না বলতে, তার দাদা অসুস্থ, সে নিজের জীবন পর্যন্ত নিতে গেছিল। পরিবারের অংশ বলতে একমাত্র তার দাদাই আছে তার কাছে। এখন মাহুরের সব থেকে চিন্তার বিষয় হচ্ছে মেহমেদ ইনচে। জানতে চায় মেহমেদ ইনচে আবার কোথা থেকে চলে এলো। এটা নিশ্চয়ই তাকে টোলগা বলেছে। বারবার ইনফরমেশন দেওয়ার থেকে দেখে মনে হচ্ছে মাহুরকে ইমপ্রেস করার চেষ্টা করছে। বলে এটা কোনোভাবেই না, সে একজন স্টেট প্রসিকিউটর, তার যেটা কাজ সে সেটাই করছে। জানে না সে একদমই পছন্দ করে না প্রসিকিউটর টোলগাকে। মুচকি এসে বলে সে কি হিংসে করছে। দেখায় যে রাত হয়ে যাওয়ায় জেলাল মাহুরের সাথেই তার স্টুডিওতে থেকে যায়। সেখানেই জেলাল স্বপ্ন দেখতে শুরু করে। তার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার ছোটবেলা। বন্দুকধারী লোক ছোট্ট মেহমেদ ইনচের পেছনে ছুটে বেড়াচ্ছে মারার জন্য, এবং সে তার বড়বেলার খানিকটাও দেখতে পায়। সমস্ত মানুষগুলো তারা গায়েব হয়ে যায় জেলালের চোখের সামনে থেকে। করে সে একটা গুলির শব্দ শুনতে পায় এবং চোখের সামনে দেখে একটা মৃত হরিণ। যেই হরিণ দেখলে তার মনে খুব দুঃখ হয়, তার খারাপ কথা মনে পড়ে। হরিণটার দিকে হাত দিতে গেলে পেছন ফিরে দেখে সেই বন্দুকধারী লোক তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, আর সে ভয় পেয়ে চোখ খুলে ফেলে। জেলাল ওয়াশরুমে গিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার মাথার মধ্যে বিভিন্ন চিন্তা কথা ঘুরতে থাকে, সে নিজেকে বিরক্ত বোধ করতে রাখে। এদিকে দেখায় প্রসিকিউটর টোলগাকে একজন কল করে জানিয়ে দেয় যে ফাইলটা সে মেহমেদ ইনচের ব্যাপারে চেয়েছিল সেটা ইন্টেলিজেন্সের একজন মানুষ তাকে কালকে হ্যান্ড ওভার করবে। এরপরে দৃশ্য দেখায় যে হিলালের কাছে একটা ফাইল নিতে এসেছে নেভজেট, যেটা তার পৌঁছন দেওয়ার কথা টোলগা গুরুচারের অর্থাৎ প্রসিকিউটরের কাছে। যে হিলালের কাছে জানতে চায় তাকে কি আর কিছু করতে হবে, ফাইলের ভেতরে কি আছে সে কি জানতে পারে। উত্তরে হিলাল জানায় না, তার জানার মতো কোনো বিষয় দরকার নেই, আর এক্সট্রা কিছু করতে হবে না, এটা যেন টোলগা গুরাচারের হাতেই যায়। তারপর সে যেন পুলিশ অফিসে চলে আসে, খুব সাবধানে এই কাজটা করতে বলে। পরে হিলাল ফোন করে জেলাল অর্থাৎ মেহমেদ ইনচেকে জানিয়ে দেয় যে কালে ইন্টেলিজেন্স থেকে মেহমেদ ইনচের ফাইল হিলালকে দেওয়া হয়েছিল, সেটা সে কিছুক্ষণ আগে নেভজেতের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে প্রসিকিউটর টোলগা গুরাচারের অফিসে। হিলাল তার কাছে জানতে চায় সে এরকমটা কেন করলো, এখন তো সব শেষ হয়ে যাবে, কি এই বিষয়টা জেনে যাবে, অনেক সমস্যা তৈরি হয়ে যাবে, তাতে তাদেরও সুযোগ আর সময় দেওয়া উচিত ছিল। তো সবটা খুব ভালো করে জান। তোরে হিলাল জানায় তারও কিছু নিয়ম আছে যেগুলো তাকে ফলো করতে, তার উপর লোকেরা তাকে অর্ডার দিলে বা জুডিশিয়ারি অর্ডার দিলে তারা করতে সেটা বাধ্য। সে আফসোসের সাথে জানাচ্ছে যে জেলালের অর্থাৎ মেহমেদ ইনচের হাতে আর কোনো সময় নেই। হিলাল এর জন্য সত্যি খুব সরি। এদিকে দেখায় সুয়াদের সাথে সাবাস বাইরে বেরিয়ে ছবি তুলছে। সাবাস বলছে সুয়াদকে যে এত রোদে তার বেরোনো ঠিক না, সে রোদ আর বেশি আলো তার পক্ষে হার্মফুল। বলে সূর্য মাথার উপর আছে, তার বেশি কষ্ট হলে তারা ভেতরে চলে যেতেই পারে। সাবাস বলে না, সে কিছুক্ষণের জন্য বাইরে থাকতে চায়। সুয়াদকে তার লোকেরা ফোন করে জানিয়ে দেয় যে প্রসিকিউটরের কাছে চলে যেতে চলেছে তাদের শত্রু মেহমেদ ইনচের ফাইল। তো সাবাসকে এই কথাটা জানিয়ে দিলে সাবাস বলে প্রসিকিউটরের কাছে যাওয়া থেকে ফাইলটা
বাঁচাতে হবে, তার আগে সেটাকে আটকাতে হবে। প্রসিকিউটরের কাছে চলে গেলে তাদের মেহমেতিনচের বিষয়ে জানাটা অজানাই থেকে যাবে। জিজ্ঞেস করে তাহলে তাদের কি করা উচিত। উত্তরে সাবা স্ক্রাপ ডিলারকে কল করা শুরু করে। সাবা স্ক্রাপ ডিলারকে কল করে জানিয়ে দেয় যে একজন ব্যক্তি মেহমেতিনচের ইনফরমেশন নিয়ে প্রসিকিউটরের কাছে যাচ্ছে। তাদের কাছে এটা গুড নিউজ, কারণ সেই ব্যক্তিটির কাছ থেকে তারা সেই ফাইলটা কেড়ে নিতে পারলে মেহমেতিনচের বিষয় সবার আগে তারা জেনে যাবে। স্ক্রাপ ডিলার সাবাসকে জানায় তাকে তার মতো কাজ করতে, সে তাকে পরে ফোন করে সবকিছু জানাবে। এদিকে মাহুর জেলালকে তৈরি হতে দেখে জিজ্ঞেস করে যে সে তাকে এভাবে না বলেই নীরবে বেরিয়ে যাচ্ছিল। জেলাল বলে না, সে তার উঠে আসার জন্যই অপেক্ষা করছিল, এখন তার আর্জেন্ট কিছু কাজ এসে পড়েছে তাই তাকে যেতে হবে। বলে এত তাড়াহুড়ো করার কি আছে, একসাথে ব্রেকফাস্ট করে নিয়ে সেও তো যেতে পারে। বলে সে খুব ইচ্ছে করছিল কিন্তু সে এখন পারবে না, তাকে এখন একটু কাজগুলো করতে যেতে হবে। ওর কথায় কথায় জেলিসের কথা জিজ্ঞেস করে বসে আর জানতে চায় জেলিস কেমন আছে, তবে তাকে দেখা করাতে নিয়ে যাচ্ছে। বলে জেলিসও একই কথা বলছিল, কিন্তু তার সে সময় বের করলে ঠিকই দুজনকে দেখা করাবে। ওর জানায় হিলাল যদি কিছু মনে না করে সেই গিয়ে জেলিসের সাথে দেখা করে আসতে পারে। বলে এরকম কিছু করার দরকার নেই, সে সময় মতো জেলিসকে মাহুরের কাছে আনবে, তারা তখন একসাথে সময় কাটিয়ে নেবে। এরপর জেলাল মাহুরের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেলাল হিলালকে কল করা শুরু করে আর তখনই হিলালের ফোন ধরে ছোট জেলিস। ফোন ধরে বলে হিলাল কোথায়। উত্তরে জেলিস জানায় সে বাথরুমে গেছে। হিলাল বলে যে তার মা বাথরুম থেকে বেরোলে তাকে যেন সে ফোন করতে বলে, তার দরকারি কিছু কথা আছে। জানায় ঠিক আছে, সে বলে দেবে, কিন্তু সে মাহুর আপার সাথে অর্থাৎ মাহুর দিদির সাথে কখন দেখা করাতে নিয়ে যাবে। জানায় মাহুর এখন একটু ব্যস্ত আছে, সময় হলে তারা দুজনকে ঠিকই দেখা করাবে। জেলিসের সাথে কথায় কথায় জিজ্ঞেস করে বসে সে স্কুল যায়নি কেন। জেলিস জানায় যে তার মা তাকে না করেছে যেতে, আজকে আসলে কিছুক্ষণ আগে বেরিয়েই যেত। মাঝখানে যেহেতু নেবজেদ চলে এসেছে, যে আঙ্কেল মার সাথে কিছু কথা বললো এবং তাকে কিছু জিনিস দিয়েছে, তার জন্য দেরি হয়ে গেছে। এদিকে জেলাল বুঝে যায় যে নেবজেদকে হিলাল কি দিয়ে পাঠিয়ে। হিলাল জেলিসকে ফোন রাখতে বলে নিজে গাড়িতে উঠে নেবজেদকে কল করতে থাকে এবং তার সাথে দেখা করার আর্জি জানায়। এদিকে সাবাসকে কল করে স্ক্রাপ ডিলার একটা নাম্বার প্লেট জানায় গাড়ি, বলে যে মেহমেতিনচের ফাইলটাকে তাকে ঠিক মতো খুঁজে এনে দিতে, তাহলে সারা জীবন তার থেকে শেয়ার কোনো কমিশন নেবেন। বাস বলে তার মানে মানুষটা এতটাই গুরুত্বপূর্ণ। ডিলার জানায় যে স্ক্রাপ ডিলারের পেছনে পড়ে আছে, তাকে মারতে চাইছি, তাহলে তো সে গুরুত্বপূর্ণ হবেই। বাস বলে সে এরকম কোনো মানে বের করতে চাই, সে কি বলতে চাইছে স্ক্রাপ ডিলার সেটা খুব ভালো মতোই বুঝেছে, বিষয়টার গুরুত্ব একটু অন্যরকম। ফোন রেখে দেওয়ার পর স্ক্রাপ ডিলার একজনের ছবি নিয়ে বলতে থাকে ফাইনালি সে এবার তার সামনে আসবে। কে আবার দেখায় মাহুরের স্টুডিওতে ইচেম এসে উপস্থিত হয়েছে। সকালে দেখা হয়, দুজনকে সুপ্রভাত জানায়। প্রথমে তার কাছে যায়, মাহুরের কাছে জানতে চায় সে আজকে এত সকাল সকাল এসেছে। মাহুর বলে সে এখানেই ছিল রাত মারাসলির সাথে। ইচেম জানায় অসাধারণ, এই জন্যই সে হাসছে। জানায় মারাসলি তার জন্য চা বানিয়েছে, সে কি চা খাবে। উত্তরে ইচেম জানায় না, সে তার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছে। ইচেম জানতে চায় মাহুরের কাছে তার আন্টি হামিয়েত কি জানে যে সে মারাসলির সাথে রাত স্টুডিওতেই ছিল। বলে না, সে জানে না, সে ইচেমের নাম অর্থাৎ তার নাম নিয়ে বলেছিল যে তার সাথেই স্টুডিওতে থাকবে। বলে সে এরকম কেন করলো, তার এরকম করা কি ঠিক হয়েছে। যখন মারাসলি চলে আসে তখন তার রিস্ক নেওয়াটা কোনো বিষয় ঠিক না। তখনই মাহুরের ফোনে টোলগার ফোন আসে, সে নিজের জন্য কফি বানাতে চলে যায়। এদিকে প্রসিকিউটর টোলগা মাহুরকে কল করে জানায় যে মেহমেতিনচের বিষয়ে সে আজকে সবকিছু জানতে চলেছে, তার কাছে ফাইল আসতে চলেছে। মাহুরের সাথে এত কিছু হয়েছে, তার ভাইয়েরও প্রাণ নিতে যাচ্ছিল মেহমেতিনচে। তার মনে হলো মাহুরের বিষয়টা জানার অধিকার আছে। ও জানায় সে খুব খুশি হয়েছে শুনে বিষয়টা। মেহমেতিনচে লোকটাকে সেও এবার জানতে চাইছে, দেখতে চাইছে। একটা লোকের জন্য সবাই অনেক সাফার করছে। জানায় ঠিক আছে, সে ফাইল পেয়ে যাওয়ার পর মাহুর তার সাথে দেখা করতে আসবে, পর সে মাহুরকেও সবটা জানিয়ে দেবে। উলগা ফোন রাখার পর জেলালের ছবি দেখে বলতে থাকে মারাসলির যদি মেহমেতিনচের সাথে কোনো রকম কানেকশন থাকে, তাহলে তাকে সে এমন জেলে পুরবে যেখানে সে অন্য কারুর মুখ দেখতে পাবে না বা তার মুখও কেউ আর দেখতে পাবে না কোনোদিন। হিলাল ওয়াশরুম থেকে বেরোলে জিজ্ঞেস করে তার মেয়েকে তার সাথে যেতে। এ জানায় তার বাবা জেলাল কল করেছিল। জেলাল ওরফে মেহমেতিনচে বলেছে যে তার মাকে আবার কল ব্যাক করতে। জানায় কেন, সে তো কিছুক্ষণ আগেই তার সাথে কথা বলেছে, তাও আবার সে কথা বলতে চেয়েছে কেন। জানায় সে জানে না, কিন্তু সে বলেছে তাকে কল ব্যাক করতে। পুলিশ কথায় কথায় জিজ্ঞেস করে বসে যে নেবজেদ কাকু কেন এসেছিল। জানায় সে নেবজেদকে দেখেছে। পুলিশ জানায় হ্যাঁ, সে নেবজেদকে দেখেছে কিন্তু কথা বলেনি। জানতে চায় এই বিষয় কি সে তার বাবাকে জানিয়েছে। পুলিশ জানায় হ্যাঁ, সে জানিয়েছে তার বাবাকে এই কথাটা। জানায় জেলিসকে কিছুক্ষণ অপেক্ষা করতে সে আসছে। ঘর থেকে বেরিয়েই মেহমেতিনচে অর্থাৎ জেলালকে কল করার চেষ্টা করে। হিলালের ফোন জেলাল অর্থাৎ মেহমেতিনচে কেটে দেয়। এদিকে দেখায় নেবজেদ দেখা করতে গেছে জেলালে অর্থাৎ মেহমেতিনচের সাথে। নেবজেদ দেখা করে তার কমান্ডারের সাথে জড়িয়ে ধরে তাকে গ্রিটিংস জানায়। জেলাল জানতে চায়
নেবজেতের কাছে সে যে এখানে এসেছে সেই বিষয়ে কেউ জানে না, তো জানা কোনোভাবেই কারো জানার কথা না। যখনই সে জেলারের থেকে অ্যাড্রেস পেয়েছে তারপরই সে লুকিয়ে এখানে চলে এসেছে। জানতে চায় সে তাকে এখানে কেন ডেকেছে। উত্তরে জেলাল জানায় সে যে ফাইলটা ক্যারি করছে সেটা তার বিষয়, এটা প্রসিকিউটরের অফিস গেলে একটু সমস্যা তৈরি হয়ে যাবে, তার জন্য সে নেবজেতকে ডেকেছে নিজের কাছে। যে জানতে চায় ফাইলটা তার ব্যাপারে, তার মানে এটা যদি তার ব্যাপারেই হতো তাহলে হিলাল তাকে জানাতো। তিনছে ওরফে জেলাল নেবজেতকে মনে করাতে থাকে যে তিনছে নামক একটা ফাইলের ওপর তারা অনেক আগে ইনভেস্টিগেশন করেছিল, মনে আছে? তার জানায় হ্যাঁ করেছিল, কিন্তু সেই মিশনটা তো ক্যান্সেল হয়ে গেছিল, আর কিছু করাই হয়নি। হিলাল জানায় হ্যাঁ, কিন্তু তিনছের ব্যাপারে কিছু ইনফরমেশন এখনো বেঁচে গেছিল, সেটা ইন্টেলিজেন্সের লোকেরা প্রসিকিউটর টোলগা গুছারার কাছে পাঠাচ্ছে, সেটা টোলগার কাছে চলে গেলে সমস্যাই তৈরি হবে। বলে সব ঠিক আছে, কিন্তু তিনছের সাথে মারাশলির কি সম্পর্ক? মানে তিনছে অর্থাৎ জেলাল তার নিজের আসল পরিচয় নেবজেতের কাছে দিয়ে দেয়, জানিয়ে দেয় যে জেলালির আসল পরিচয় হচ্ছে মেহমত ইনচে। জেলাল জিজ্ঞেস করে কি বললো, কি তার নাম আসল? এখানে অবাক বিরক্ত হয়ে যাবে এবং একটু ভয়ও হয় নেবজেতের। এখানে তার কমান্ডারের থেকে বেট্রেও ফিল করে। যে এখানে প্রথমে খুব প্যানিক হয়ে যায়, সে বন্দুক বার করে মেহমত ইনচে অর্থাৎ জেলালের দিকে তাক করে ধরে। তাকে সেটা তার কমান্ডারই না, সে হয়তো তার ভাই বা জোড়া কেউ বা বহুরূপী কেউ হতে পারে। কমান্ডারকে তার থেকে সরিয়ে দিয়েছে বা কিছু একটা ক্ষতি করে ফেলেছে। তার বারবার বলে জেলালকে তার থেকে দূরে থাকতে, সাথে ঠিকভাবে ব্যবহার করলে। বন্দুক তাক করে তাকে বলে সে তার কোনো ক্ষতি করতে চাইছেন, শুধুমাত্র তাকে সব ঘটনাটা খুলে গুছিয়ে বলতে চাইছে। তার আগে নেবজেতকে বন্দুক নামাতে হবে, তার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনতে হবে। নেবজেত বলে ঠিক আছে, সে সব শুনবে, কিন্তু সে যেন তার কাছে না আসে। জেলাল এখানে তার বন্দুক নামিয়ে রাখে আর তাকে সব কথা বলা শুরু করে। জেলাল ওরফে মেহমত ইনচে এখানে নেবজেতকে তার আসল পরিচয় দিয়ে দেয়, বলে যে কনসার্ট অ্যাটাকে দেখানো হয়েছে যে মেহমত ইনচে মারা গেছে, কিন্তু আসলে সে বেঁচে আছে। এইভাবে এখান থেকেই সমস্ত গল্পটা শুরু হয়েছিল। এদিকে দেখায় সাবা সুয়াদ তার লোকেদের নিয়ে যেখানে নেবজেত আর মারাশলি উপস্থিত, সেখানে এসে পৌঁছেছে তাদের উপর হামলা করার জন্য, নেবজেতের থেকে মেহমত ইনচের ফাইলটা কেড়ে নেওয়ার জন্য। বাস জানায় জায়গাটা এত থমথমে কেন? উত্তরে সুয়াদ বলে ভেতরে হয়তো কোনো ট্র্যাপ হয়ে আছে, তাই আমাদের লোকেদেরই ভেতরে যাওয়া উচিত, আমাদের না গেলেও চলবে। সুয়াদ এটাও জানায় যে স্ক্রাপ ডিলার আশা করছে খুব ক্লিন ওয়ার্ক করে, ভেতরে শুধুমাত্র যেই ব্যক্তির আশা করছে সেই থাকবে, কোনো ট্র্যাপ থাকবে না। এই বলে সুয়াদ তার লোকেদের ভেতরে পাঠিয়ে দেয়। ভেতরে নেবজেত আর জেলাল অর্থাৎ মেহমত ইনচে কথা বলছে। মেহমত ইনচে অর্থাৎ জেলাল এখানে তার সমস্ত গল্পটা নেবজেতকে খুলে বলতে কিছুর পরও নেবজেত বিশ্বাস করতে চায়। মাথায় প্রচুর প্রশ্ন ঘুরতে থাকে, জানতে চায় এরপর মাহুর আন্টির কি হবে। এত ফাইল, এত মানুষের বিশ্বাস, এত মার্ডার, সবকিছুর জন্যই মেহমত ইনচে দায়ী। ঠিক আছে, সে সবকিছুই বহুরূপী থেকে শুনে নিয়েছে, কিন্তু এখন তার কমান্ডার কোথায় আছে সেটা তাকে জানাতেই হবে। এখানে মেহমত ইনচে তখন জেলাল অর্থাৎ মারাশলির ভাষায় তার টোনে কথা বলতে শুরু করে। নেবজেতের কিছুতে মন থেকে সন্দেহ যায়নি, সে বারবার মেহমত ইনচে অর্থাৎ জেলালকে বারবার বহুরূপী ভাবতে শুরু করে। তবে তার কমান্ডার তার কাছে নেই, যার সামনে দাঁড়িয়ে সে একজন বহুরূপী। জেলাল তাকে বারবার বলতে থাকে এই ফাইলটা যদি প্রসিকিউটরের কাছে চলে যায় তাহলে যে এতগুলো অপারেশন করা হয়েছে, যে কাজ করা হয়েছে, যেই ব্যক্তিটা তাকে ধরতে চেয়েছিল, মেহমত ইনচেকে মারতে চেয়েছিল, বা যেই ব্যক্তিটির পেছনে মেহমত ইনচে পড়ে আছে, সবকিছু ব্যর্থ হয়ে যাবে। যে জানায় সে তার একটা কথাও বিশ্বাস করতে পারছে না, তার কথাবার্তা, চালচলন, ভঙ্গি, অঙ্গভঙ্গি সবকিছুই পাল্টে গেছে। ওটাই সাথেই সে তার কমান্ডারের তুলনা খুঁজে পাচ্ছেন। যেটা জানিয়ে যায় যে সে একটা মিশন পেয়েছে আর সেটা পূরণ করা তার কর্তব্যের মধ্যে পড়ে। তার কাছ থেকে যদি ফাইলটা নিতে হয় তাহলে মেহমত ইনচে জেলাল যেই হয়ে থাক না কেন তার কবরের উপর দিয়ে তাকে নিতে হবে। জানায় সে যা বলছে সে কথাগুলো শুনতে পাচ্ছে তো, এরকম বাজে কোনো কথা না বলতে। তাকে সরি বলে সেখান থেকে বেরোতে শুরু করে, আর তখনই সাবাসের লোকেরা এসে নেবজেত আর জেলালের উপর গুলি চালাতে শুরু করে। নেবজেত, মেহমত ইনচে অর্থাৎ জেলাল এবং সাবাসের লোকেদের মধ্যে গুলাগুলি শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা সাবাসের কিছু লোক সুয়াদ তারাও বন্দুক বার করে কয়েক রাউন্ড গুলি চালায়। সাবাস বলতে থাকে এটা কি করে হলো, তার মানে কি স্ক্রাপ ডিলার তাদের জন্য ফাঁদ পেতেছে? সুয়াদ বলে না, হয়তো সে ওই বিষয়টা ঠিক মতো জানে, তাদের এখন এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া উচিত। বস বলে সব বিষয় আস্তে ধীরে তারা জেনেই যায়। তারা দুজন গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। ধুন্ধুমার লড়াই হতে থাকে সাবাসের লোকেদের সাথে জেলাল অর্থাৎ মেহমত ইনচে এবং নেবজেতের মধ্যে। তারা দুজন সাবাসের সব লোককে নিকেশ করে দেয়। বহুক্ষণ যুদ্ধ হওয়ার পর কিছু শান্ত হয়ে যাওয়ার পর নেবজেত জেলালের কাছে ধন্যবাদ জানায়। জেলাল বলে এই ফাইলটা সে তার কাছেই রেখে দিতে চাইছে, সে যেন
না নিয়ে যায় প্রসিকিউটরের কাছে, জানায় তার কিছু করার নেই, সে একটা টাস্ক পেয়েছে আর সেটা পূরণ সে করবে। ফাইলটা নিয়ে যাওয়ার জন্য এমন কিছু পারে না যে নির্জিত করবেন। এত কিছুর পরও তাকে অনেক অনুরোধ করে, তাকে জানায় যে পুরোনো দিনের সমস্ত কথা, তাদের ভালোবাসা, তাদের ভাইচার, দুজনকে কিভাবে বাঁচিয়ে মিশন একসাথে পূরণ করেছে। যে বাধ্য হয়ে তার দিকে বন্দুক তাক করে বলে তাকে ফাইল দিতে, না হলে সে তাকে এখানে শুট করতে বাধ্য হবে। জেলাল মনে দুঃখ পেয়ে তাকে ফাইলটা দিয়ে তাকে বলে হিলাল তার উপর খুব প্রাউড হবে ভবিষ্যতে। যে ফাইলটা নিয়ে গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। আর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে মাটিতে কাঁদতে শুরু করে। সাথে এত কিছু হারিয়ে যাওয়া এবং ঘেটে যাওয়ার জন্য জীবনে সেও ছোটবেলা থেকে অনেক কিছুর ভিকটিম, এত কষ্ট পেয়েই বড় হয়ে এসেছে। আমার চোখে জল ফেলতে ফেলতে জেলার মাহুরকে কল করে বলে কি ব্যস্ত আছে, সে কি তার সাথে দেখা করতে পারে? সচরাচর সবসময় তারা দেখা করে। বলে হ্যাঁ ঠিক আছে, সে দেখা করতে পারে। তারা বিচে কিছুক্ষণের মধ্যে দেখা করবে। এদিকে দেখায় স্ক্র্যাপ ডিলারের সাথে সাবাস দেখা করতে গেছে। ডিলার জানতে চায় যে ফাইল কোথায়। সাবাস তাকে প্রশ্ন করে এই বিষয়ে তো তাকে প্রশ্ন করা উচিত ডিলারের থেকে, যে তাদের জন্য কেন ফাঁদ পেতেছ, তার হয়েই কাজ করতে গিয়ে। ডিলার বলে কথা না ঘুরিয়ে সহজভাবে সোজাভাবে কথা বলতে। বাস জানায় যে তাদের যে কজন লোক ভেতরে গেছে কেউ বাইরে আসেন। যে নাম্বার প্লেট দিয়েছিল তারা ফলো করে সেখানে গেছিল। একটা বড় পাতা ছিল আর অনেক লোক মারা গেছে, তার কোনো রকমের প্রাণের দায় বেশি এসেছে। ডিলার বলে তার ইন্টেলিজেন্সে কোনো ভুল হতে পারে না, সে ঠিক লোকেরই নাম্বার প্লেট এনেছিল। কাজটা করার জন্য সে কত কি স্যাক্রিফাইস করেছিল তার বিষয়ে সাবাসের কোনো ধারণা নেই। সাবাস বলে তার মধ্যে থেকে কোনো লোক হয়তো জানিয়ে দিয়েছে তার বিরুদ্ধে আছে। এই খবরটা লিক হলো কি করে? সাবাস জানায় স্ক্র্যাপ ডিলারকে ফাইল তাদের হাত থেকে বেরিয়ে গেছে, এখন জিনিসটা প্রসিকিউটরের হাতে যাবে। পর গভর্নমেন্ট সেই বিষয়ে যত ইনভেস্টিগেশন করার করবে, তারপর তাদের ইনভেস্টিগেশন শেষ হলে হয়তো স্ক্র্যাপ ডিলার কিছু করতে পারে। ডিলার জানতে চায় এটা কি সম্ভব। বারবার করে একটা কথাই বলতে থাকে। দেখাতে থাকে জেলাল অর্থাৎ মেহমেদ ইনচি বিচে অপেক্ষা করতে বসে আছে মাহুরের জন্য। মাহুর উপস্থিত হয়ে জিজ্ঞেস করতে থাকে জেলালকে যে কি হয়েছে, তার সাথে কি কিছু হয়েছে, তাকে আর্জেন্টলি ডাকলো কেন। জেলাল জানায় না, একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা ভালো নয়, মন্দ। বলে তাকে ভয় দেখাতে নয়, ভয় পেয়ে এভাবে বাঁচতে পারছে না। জানায় মাহুরের এখানে ভয় পাওয়ার কিছু নেই, বিষয়টা মারাশলিকে নিয়ে অর্থাৎ জেলালকে নিয়ে। ওর এখানে জিজ্ঞেস করে বসে বিষয়টা কি, জেলালকে নিয়ে কি মেহমেদ ইনচেকে নিয়ে। জানতে চায় মেহমেদ ইনচে এখানে কোথা থেকে এলো। মাহুর জানায় টোলগা তাকে কল করেছিল, সে জানিয়েছে একটা ফাইল আসছে টোলগার কাছে, সেখান থেকে সে মেহমেদ ইনচের বিষয়ে জানতে পারবে। জেলাল জানতে চায় যখন সে মেহমেদ ইনচের বিষয়ে জানতে পারবে তখন সে কি করবে। মাহুর জানায় মেহমেদ ইনচের লোকটা তার ভাইকে মারতে চেয়েছিল, তার পরিবার সবকিছু ধ্বংস হয়ে গেছে, কি বা করতে পারে। জেলাল বলতে থাকে মেহমেদ ইনচে মানুষটা কি সে নিজেই না জেনে এভাবে এতদিন বেঁচে এসেছে। মাহুরকে সে ভালোবাসে, মাহুরের জন্য সে তার নিজের অস্তিত্ব মাঝে মধ্যে ভুলে যায় সেরকম। এদিকে দেখায় নেবজেদ মেহমেদ ইনচের ফাইলটা নিয়ে পৌঁছে গেছে প্রসিকিউটর টোলবা গুচারার অফিসে। ওখানে গিয়ে সে তাকে তার ফাইল হ্যান্ড ওভার করে যেতে কথাটা জানিয়ে দেয়। ফাইলটা দেওয়ার জন্য ইন্টেলিজেন্সের লোকেরাই তাকে পাঠিয়েছে এখানে। দিকে আবার দেখায় বিচের দৃশ্যে দেখানো হয় লাল মাহুরকে বলতে চায় সে তাকে প্রচন্ড ভালোবাসে। দুনিয়াতে প্রত্যেকটা জিনিস মিথ্যে হয়ে থাকলেও বা তাদের সম্পর্কে অনেক কিছু মিথ্যে প্রথম থেকে থাকলে জিনিস সত্যি যেটা সে হলো মাহুরকে সে ভীষণ ভালোবাসে। জানায় সেই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। জানায় সে যে সত্যিটা বলতে চাইছে তারপর হয়তো মাহুরের মনে আরো অনেক কিছু বিতৃষ্ণা তৈরি হতে পারে। জেলালের অনুরোধ সে যেন তার উপর ভরসা রাখে। প্রথমে প্রসিকিউটরের অফিসে টোলগা প্রসিকিউটর গুচারা মেহমেদ ইনচের ফাইল খুলে সেটা দেখে নেয় এবং একটু অবাকও হয়। এদিকে আবার বিচের দৃশ্যে দেখাতে থাকে, বারবার করে এক্সপ্লেন করার চেষ্টা করতে থাকে। সে বারবার বলতে থাকে সে আসলে, বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে সে আসলে কে, কি বলতে চাইছে। সে ঠিক মতো এক্সপ্লেন করলে আবারও বলতে চায় সে আসলে, বলে একবার চুপ হয়ে যায় দুজন। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।